স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর কয়েক ঘন্টা পরেই নববর্ষ যাপনে মেতে উঠবে পুরো দেশ। বিদায়ী বছরে ভালো মন্দের খেরোখাতা নিয়ে কখনো প্রকাশ্যে আসেন না আমাদের রাজনীতিবিদরা। নির্বাচনী মৌসুম ছাড়া নতুন বছরের অঙ্গীকারও তুলে ধরেন না তারা। তবে বছর শেষে এসে রাজনৈতিক নেতারা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। তাদের লেনাদেনার পথ এমন ইতিবাচক হলেই কেবল বছরটা ভালো কাটবে দেশ ও জাতির। এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতির হালখাতা। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। স্বাগত আপনাদের। আলোচনা শুরুর আগে সবাইকে অবশ্য নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। লেনিন ভাই, গত বছরের তুলনায় আমরা যদি 1400, গত বছর হয়নি এখনো, আগামী সকালে 1421 সালে আসবো আমরা। 1420 সালের থেকে 1421 সালের এই প্রারম্ভিক অবস্থাটা, একটা পার্থক্য আমার চোখে পড়ে, আপনি নিশ্চয়ই অনেক বেশি পার্থক্য চোখে পড়ে, একটা পার্থক্য আমার চোখে পড়ে রাজনীতির মধ্যে, সেটা হচ্ছে যে গত বছর এই সময় গণজাগরণ মঞ্চ সরকারের খুব কাছাকাছি ছিল, হেফাজত ছিল খুব দূরে। আজকে হেফাজত দাবি করছে যে তারা সরকারের বন্ধু, আওয়ামী লীগের বন্ধু, এবং কেউ তাদের বন্ধু নয়। আর গণজাগরণ মঞ্চর ক্ষেত্রে বলা হচ্ছে যে সেইটা শুধুই ছিল এতদিন, অনেক গণবিচ্ছিন্ন ছিল। আপনি এটাকে কিরকম ভাবে দেখেন, গত বছরের চেয়ে আজকের পার্থক্যটা? ধন্যবাদ। আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক, শ্রোতা এবং এই টেলিভিশনের কর্তৃপক্ষ সবাইকে, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর একই সঙ্গে আমি এটা বলতে চাই যে প্রতি বছর একরকম হবে এরকম কোনো কথা তো কোনো গ্রামারে লেখা নেই। হ্যাঁ, রাজনীতির গ্রামারেও নেই, জীবনেও নেই। আমাদের যাপিত জীবনে পরিবর্তন হয়, রাজনীতির ক্ষেত্রেও পরিবর্তন হয়। কাজেই গত বছরের মতোই সব কিছুর পুনরাবৃত্তি ঘটবে, সেটা বড় ব্যাপার। সেটা এরকম ধরা বাঁধা কোনো ব্যাপার নেই। আমরা প্রতি বছরেই নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হই। সমাজের, রাষ্ট্রের, জীবনের নানান পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এগোই। সুতরাং গত বছরে একটা পরিস্থিতি ছিল এবং সেই ঘটনাবলী আপনারা জানেন যে তার পরবর্তী সময়ে নানান ঘটনার ভিতর দিয়ে আজকে আরেকটা নতুন পরিস্থিতিতে আমরা এসেছি। আর এটার সাথে হেফাজতে ইসলাম বা গণজাগরণ মঞ্চ আছে কি নেই, এটা দিয়ে তো আর এই নতুন বর্ষকে আমরা বরণও করব না, নতুন বছরকে মূল্যায়নও করব না। আমরা আসলে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা শুধু একাডেমিক ইন্টারেস্ট আপনার কাছে জানতে চাইছিলাম যে হেফাজত এখনো 13 দফায় অনর, গণজাগরণ মঞ্চ বলছে যে তারা আসলে 6 দফার বাস্তবায়ন দেখতে চায়, তাদের 6 দফার দাবিতেই তারা মাঠে আছে, তারা এরকম বলছে। আওয়ামী লীগ কি কিছুটা আদর্শ থেকে দূরে সরে গেছে বা এরকম? আওয়ামী লীগ তার অবস্থানে সুদৃঢ় আছে, থাকবে। হেফাজতের ব্যাপার আপনারা দেখেছেন যে হেফাজত অনেক কথা, অনেক তত্ত্ব, তেঁতুল তত্ত্ব দিয়েছে, 13 দফা দিয়েছে। তারপরে প্রতিশোধ নেওয়ার জন্যই, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই তারা মাঠে নেমেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে। আবার আমরা গত শুক্রবারে মাওলানা শফি সাহেবের কথা শুনলাম যে উনি এখন বন্ধু মনে করছেন অমুকরে। তো এটা এখন তিনি কি মনে করছেন, তিনি কোন বিবেচনা থেকে করছেন তিনি জানেন, সেটা তো আমরা বলতে পারি না। হতে পারে এটা একটা হতে পারে যে তিনি হয়তো তাদের অতীতের এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়িটা তারা করলেন, তারা যে তাণ্ডব করলেন, তারা যে কথা রাখলেন না, তাদের যে উৎখাতের পরিকল্পনা, তাদের যে 13 দফা, এগুলো হয়তো বাস্তবিত হয় নাই বলে তো কোনো উপলব্ধি থেকে হয়তো মনে করতে পারেন তারা আপনাদেরকে অনেক হত্যা, নির্বিচারে হত্যা করার জন্য আপনাদেরকে দায়ী করেছিলেন। 5ই মে অনেক কিছু করেছেন। কাজে অনেক কিছু করার পরে হঠাৎ আমরা বন্ধু হয়ে গেলাম, এটা হয়তো তাদের নতুন উপলব্ধি অথবা নতুন কোনো কৌশল। আপনারা কোনো কিছু করেন নাই তো, মানে তাদের হেদায়েত করার জন্য? আমরা, আমাদের হেদায়েত কি তারা শুনবে? তারা, আমরা দেখেছি আপনারা হেদায়েত করার জন্য গিয়েছেন অনেকে। আমরা হেদায়েত করি না। তবে একটা কথা আমি বলি যে কওমি মাদ্রাসার শিক্ষক বা তাদের সংগঠন ছিল এই হেফাজতে ইসলাম। এটা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না, পলিটিক্যাল পার্টিও না। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক জোটেরও অন্তর্ভুক্ত ছিল না। অনেকেই হয়তো এইটার সাথে যুক্ত যারা তারা কোনো রাজনৈতিক দলের জোটের মধ্যে গিয়ে সম্পৃক্ত ছিল। এবং আপনি এটাও জানেন যে হেফাজতে ইসলামের যে প্রধান, তাকে যেহেতু কওমি মাদ্রাসাগুলোর জন্য কোনো কমন সিলেবাস নেই, হ্যাঁ, সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই কিন্তু তাকে প্রধান করেই করেছিলেন। হেফাজতকে তো আমরা আমাদের প্রতিপক্ষ বলিনি। আমরা আসলে মূল প্রশ্নে ফিরে আসি। লেন ভাই, আপনি যদি চট করে একটু বলেন যে বিদায় বছরের কোন কোন ভুল থেকে আওয়ামী লীগকে নতুন বছরে দূরে থাকতে হবে, এরকম কোন ভুলকে আপনি মনে করতে পারেন যে বিদায় বছরে আওয়ামী লীগ এই ভুলটা করেছে, যেটা নতুন বছরে দূরে থাকতে হতে পারে আওয়ামী লীগকে?
আপনি একটা নেগেটিভ প্রশ্ন দিয়ে শুরু করলে তো আমার মনে হয় না, আমরা- একটা পজিটিভ প্রশ্ন দিয়ে শুরু করেছি যে সবাই আপনার কাছাকাছি চলে আসছে, এরকম কোনো ভুল না, ভুল তো নেগেটিভ না, ভুল তো পজিটিভ। না, ভুল যদি ধরা যায় ভুল তাহলে তো যদি positive। ধরা যায়, জি। তা আমার কাছে তো এরকম বড় কোনো গ্রস কোনো ভুল, ছোট ভুল, ছোট ভুল ছোট ভুল তো আমরা অনেক কিছুই করি, যেমন ধরেন যেমন? হ্যাঁ, আমরা নির্বাচনে এই যে উপজেলা নির্বাচনের প্রথম দিকে আমরা বলেছি যে আমরা ভালো ফল করতে পারলাম না, পর্যায়ে আমরা নিজেরাই কিন্তু তখন বলেছি যে আমাদের সাংগঠনিক দুর্বলতা। হ্যাঁ, তা আমরা আন্দোলন মোকাবেলা করতে গিয়ে বা আমাদের সরকারের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সংগঠনের প্রতি আমরা যথেষ্ট নজর দিতে পারিনি, নিশ্চয়ই এটা আমাদের একটা দুর্বলতা সেই ভুল প্রকাশ তো করেছিল। সংশোধন করে ফেলছেন। সেই সংশোধনের অতীত কোনো ভুল এই মুহূর্তে মনে পড়ছে না? আমার কাছে তো এরকম কোনো ভুল মনে হচ্ছে না যে এই আচ্ছা, ভুলের আমি জন্য একটু- আমাকে এখন আফসোস করতে হবে। আচ্ছা, আমি একটু জনাব ইনাম আহমেদ চৌধুরীর কাছে আসি। যে জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনাকে অবশ্যই শুভেচ্ছা। আপনাকে আজকে খুবই সুন্দর লাগছে আপনার পাঞ্জাবি এবং ইয়েতে আপনাকে। আমি এটা আগে বলি নাই, অন এয়ারই বলতে চেয়েছিলাম। বিদায় বছরে আমি একটি মানে লেনিন ভাইয়ের ভাষায় নেগেটিভ প্রশ্ন, কিন্তু আমি বলতে চাই যেটা পজিটিভ, কারণ ভুল খুঁজে পেলে সেটা পজিটিভ। সেটা হচ্ছে বিদায় বছরে বিএনপির এমন কোন সিদ্ধান্ত আছে যেটা আপনার দৃষ্টিতে ভুল মনে হয়েছে, যে ভুলটা না করলে করা যেত, বা নতুন বছরে শুধরে নেওয়ার সুযোগ আছে, এরকম কিছু কি আছে? আমি প্রথম কথা একটা বলবো যে ধরুন আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রথমে, যে হেফাজত ইসলামের কথা এবং শাহবাগ মুভমেন্টের কথা, সেখানে আপনার ধরুন একটা ব্যাপারে আমার বলাটা হয়তো উচিত হবে না, কেননা অন্য একটা দল সম্পর্কে মন্তব্যটা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখানে আমার কাছে কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে আদর্শের বিচ্যুতি এবং নিষ্ঠার স্খলন হয়েছে, এ সম্পর্কে আমার কাছে কিছু মানে কোনো দ্বিধা নেই এটা বলতে। কোন জায়গাটাতে? যে আদর্শের বিচ্যুতি, আপনার যেটা বলছেন, যখন হেফাজত ইসলামকে যেভাবে বলা হয়েছিল, যেভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছিল, প্রতিভাত করা হয়েছিল, সেখানে সেই অবসরে, সেই অবস্থার ভেতরে হেফাজত ইসলাম আওয়ামী লীগের একজন বন্ধু হয়ে দাঁড়াবেন এবং আওয়ামী লীগের সাথে তাদের সঙ্গে কোনো আওয়ামী লীগ কিন্তু বন্ধু নেই, হেফাজত দাবি করেছে, আওয়ামী লীগ তাদের বন্ধু। হ্যাঁ, এবং এই শুধু বন্ধুত্ব এমনি তো কেউ দাবি করে না। আচ্ছা, আপনার সেটা আছে, আপনার বন্ধুত্ব আছে, আছে মানে প্রয়োজন, মানে শুধু প্রয়োজন নয়, সুযোগ আছে, আনুকূল্য রয়েছে এবং বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাও আছে, প্রয়োজনীয়তার ব্যাপার রয়েছে, তার জন্য তারা হয়তো বলেছেন। কিন্তু এখানটাতে মনে করুন যে জিনিসটা আমাদের লোকমানসে যেটা দেখা যাচ্ছে, যে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন যেটা হয়, আমি বলছি পারসেপশনের কাছে, জনগণের যে পারসেপশন, দেখুন তারা ভাববে যে বড় দলগুলো যখন তাদের যে তার সুবিধে তাকে তা বরণ করে দিচ্ছে। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনার অনুমতি নিয়ে প্রশ্ন করি, আপনি কি হেফাজত ইসলামীকে মিস করেন বিএনপি হিসাবে? যে আপনারাও বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন হেফাজত ইসলামীর কাছে, পানি খাওয়াতে বলেছিলেন, পাশে দাঁড়াতে বলেছিলেন, এখন হেফাজত ইসলামী বন্ধু বলছে আওয়ামী লীগ, আপনারা কি মিস করেন হেফাজত ইসলামীকে? এটা আমি তো কোনো মিস করেছি বলে মনে হয় না, আমার পক্ষে মিস নেই। কেননা আপনি হেফাজত ইসলামের যে কথাটা তারা বন্ধুসুলভভাবে নিয়েছেন, এবং ধরুন হেফাজত ইসলামের যে 13 দফার কথা বললেন, তারা অনড় রয়েছেন, তারা বলছেন সেখানে সেটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে, আদর্শের সঙ্গে সংঘর্ষ রয়েছে, আপনাদের আমাদের সংবিধানের সঙ্গে সংঘর্ষ রয়েছে, অনেক কিছু রয়েছে ওখানে, সেটা ওইভাবে নেওয়াটা খুবই দুষ্কর। আমি একটু এমনি ইন্টারাপ্ট করি যে গত বছরে যখন হেফাজতের আন্দোলন চলছিল, এনাম ভাই তখন বিএনপি তো সেগুলোকে সমর্থন করলেন কেন তাহলে? আপনি যেটা বললেন আওয়ামী লীগের ক্ষেত্রে দুর্বলতা, হ্যাঁ, আমি যদি পাল্টা বলি যে আওয়ামী লীগ তো তাদের কোনো দাবি সমর্থন করেনি। না, জনাব ইনাম আহমেদ চৌধুরী অবশ্য এটি দিয়ে শুরু করেছিলেন যে বড় রাজনৈতিক দলগুলো। সেটা ঠিক আছে, আমি বলছি যে গত বছরের এই আন্দোলনের দাবি থেকে শুরু করে আন্দোলনের অনেক কিছুই, কর্মসূচি, সেগুলোকে তো তারা সমর্থন জানিয়েছেন অফিসিয়ালি, তারা ওখানে গিয়ে বক্তৃতা পর্যন্ত দিয়েছেন। না, কিন্তু একটা কথা আপনার লক্ষ্য করুন, যে যেভাবে এসছেন, আমি ওই ইতিহাসে এই বাকবিতরণ ওইভাবে যেতে চাচ্ছি না, ওখানে চুলচেরা বিচার করে অনেক কিছু বেরিয়ে যাবে। কিভাবে তারা এলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় এসে উপস্থিত হলেন, কি তাদের হলো, 5টি জায়গায় তাদের অবস্থান করতে কে বললো, কারা আয়োজন করলেন, আমি ওসব ব্যাপারে বাকবিতরণে যেতে চাইছি না। আমি যা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মানুষের কাছে, যেমন ওনার কাছে মনে করুন, তিনি কিভাবে দেখবেন, মনে হচ্ছে যে বড়। আমি মাঝখানে একটু ভুলে যাব, আমি বলে রাখি, লেনিন ভাই এই কথাটি বলছেন বটে, কিন্তু আমরা কিন্তু সাবেক পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে হেফাজত ইসলামের আমির আহমদ শফি সাহেবের কাছে যেতে দেখেছি, বিশেষ কোনো প্রস্তাব নিয়ে বা সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে, এটাও দেখেছি। মানে আমি সেটাই বলতে চাচ্ছি না, সম্পর্ক আছে, এটা আমি স্বীকার করি, আমার এটা গোপন না। আমি বলেছি যে
এটা কওমি মাদ্রাসার শিক্ষকদের একটা প্রতিষ্ঠান। তিনি কওমি মাদ্রাসার না, 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 ইয়ার সেটা একটা চেয়ারম্যান, প্রতিষ্ঠান মানে এবং তার সাথে ডক্টর হাসান মাহমুদ সরকারের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, ছিল না তা তো না। না, ওই পরিস্থিতিতেও হ্যাঁ, একটা এবং সম্পর্কের তারপরে যখন তারা দেখা গেল যে তাদের শিক্ষার দাবি বা অন্য দাবির বাইরে গিয়ে তারা পলিটিক্যাল কর্মসূচি নিয়ে নামছেন, ন্যাচারালি সরকারের কাছ থেকে তাদের বোঝা দরকার যে তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। সেই জন্য তো গিয়েছে, এটা তো গোপনে যায়নি। আমরা একটু জনাব ইনাম আহমেদ চৌধুরীর কাছে ফিরে আসি যে হ্যাঁ, আপনি বলছিলেন যে আমি কথা যে এই সত্যি সত্যি ভাবে এটা আমাদের সত্যকে সত্য বলে মেনে নেওয়াটা ভালো। এই জন্যই আমি কমন লোকের জন্য বলছি, সাধারণ মানুষের কাছে যেটা প্রতিভাত হচ্ছে, পারসেপশন একটা বড় জিনিস। সত্যি বলতে কি, এই যে একটা আদর্শ নিষ্ঠা বা তার প্রতি এটা যেটা আপনি বলেন যে যে আসক্তি থাকবে, তার স্খলন যখন এত বিরাটভাবে দেখা দেয়, সেটা কিন্তু একটা ডিফিকাল্টি সৃষ্টি করে। ধরুন আপনি বলছেন যে বিএনপির সঙ্গে হৃদ্যতা ছিল, বা তারা এটা বলেছেন ওটা বলেছেন, তাদের সঙ্গে আনুকূল্য ভাব ছিল, সেটা একটা কথা। কিন্তু যেখানে আপনার সেখানে এত বড় একটা সংঘর্ষ হয়ে গেল, এটা হলো ওটা হলো, তারপরে এই ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি করা, মানে ভেতরে মনে হচ্ছে অনেক কিছু পানি বয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, মানুষের মনে এই ধরনের সন্দেহ হওয়াটা অস্বাভাবিক নয়। আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি অভিযোগ করছি না, আমি বলছি এটা পারসেপশনের ব্যাপার। যে প্রশ্নটা আপনার কাছে হয়তো মনে জেগেছে, না জানলে আপনি এই প্রশ্নগুলো উত্থাপনই করতে। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে জনাব ইনাম আহমেদ চৌধুরী এটি খুব, কমরেড খালিকুজ্জামানের কাছে আমি এটা নিয়ে একটু ইয়ে করতে পারবো। আপনি যেটিকে আদর্শের স্খলন বলছেন, যে আওয়ামী লীগ যে জায়গা থেকে সরে আসছে, ইন্টারেস্টিংলি কি আমরা বিএনপিকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি না? আমি মানে আওয়ামী লীগের জন্য যদি এটা স্খলন হয়, আমি এই জন্য বলছি আওয়ামী লীগ এটাকে আদর্শিক তাদের যে তফাৎটাকে অত্যন্ত বড় করে দেখিয়েছিল, দেখিয়েছে সেটা স্খলন বলছি, যে এটাকে তারা বড় করে দেখিয়েছিল, বলেছিল এটা এর সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই, এটাকে আমরা মানব না, এটা আমাদের প্রধান শত্রু, এটাকে আমি দেশ থেকে বিতাড়ন করব। তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এই যে ইয়ের প্রশ্নটাও। কিন্তু আমার তো মনে হয় যে আওয়ামী লীগ বরাবরই, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে, শেখ হাসিনার মুখে আমরা শুনেছি মদিনা সনদের মাধ্যমে দেশ চালানোর কথা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনেছি যে 13 দফার অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, বাকিগুলোও মেনে নেওয়া হবে, আলোচনার মধ্যে আসুন। আমরা তো সেগুলি দেখি, কিন্তু সেটা কি সত্যি? আমি সেটাই বলছি, আমি সেদিন বলছি স্খলন বা নিষ্ঠা, মানে সাধারণ পারসেপশন মনে হচ্ছে যে এটা লোক ভোলানো কথা অনেক সময় বলা হয়ে থাকে, কিন্তু কি যে সত্যি এটা বেরোনো মুশকিল। তাহলে স্বার্থই কি সবচেয়ে বড় সত্যি? আমার মনে হয় সত্যের উদ্ধার বা ক্ষমতায় থাকা, এর জন্য যে হেনতেন প্রকারে যা ইচ্ছে করে, সেটা কি সবচেয়ে বড় সত্যি? আমার মনে হয় কিন্তু একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই কমরেড খালিকুজ্জামান দিবেন। আমাদের এটা বিরতির পর ফিরে এসে আপনার কাছে আমার আসতে হবে, এই পর্বে আসতে পারলাম না, আপনার নাম আর অনেকবার বলেও। আমি শুধু জনাব ইনাম আহমেদ চৌধুরী আপনাকে শুরুর প্রশ্নটা আবার করতে চাই যে বিএনপির কোন সিদ্ধান্তকে আপনার দৃষ্টিতে গত বছর এরকম মনে হয় যে এটা ভুল ছিল বা সংশোধন করা যেত, বা এই বছর কোন এরকম কোন নিউ ইয়ার্স রেজুলেশন কি আছে? আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আমার গত বছরের 100টি ভুলের কথা বলতে পারবো। হ্যাঁ, আমি বলতে পারি যে বিএনপি যেটা ভুল, যেটা আমি বলতে পারি, আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি নেতা নই ওভাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনার যে পিপুলস যেসব আছে, পিপুলের দাবি দাওয়া যেগুলো আছে, সেগুলোর সঙ্গে এককণ্ঠ হয়ে আরো বেশি এই আপনার আন্দোলনটাকে, এটাকে আরো সংশ্লিষ্ট হয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। সেখানে ক্ষমতাটা অত বড় নয়, আমাদের জনতার যে দাবিগুলো, অনেকগুলো দাবি রয়েছে এখনো। ধরুন আমি দাবির প্রশ্ন উঠছে, আমি বলছি আমার অপ্রাপ্তির কথা বলবো, আমি জনগণের যে সুখ দুঃখের কথা আমি বলবো, এবং সেটা যদি আমি বড় করে দেখতে পারি, সেটা হচ্ছে সেটাকে আমাকে ক্রমান্বয়ে এটাকে চালিয়ে যেতে হবে। এখানে কোনো কমতি নেই বা কোনো। খুবই চমৎকার কথা বলেছেন যে ইনাম আহমেদ চৌধুরী, যে জনগণের দাবিগুলির সাথে বিএনপি সম্পৃক্ত অনেকটাই বাম ঘরানার ইয়াতে চালিয়ে হবে। খালিকুজ্জামান ভাই, আমরা যখন ফিরবো তখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনাদের রাজনীতিতে গত বছরে বাম ঘরানার ইয়াতে চালিয়ে হবে। খালিকুজ্জামান ভাই, আমরা যখন ফিরবো তখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনাদের রাজনীতিতে গত বছরে কোনো ভুল ছিল কিনা, আপনারা নির্বাচন বর্জন করেছেন সেইটার ক্ষেত্রেও হতে পারে। আমরা পাশাপাশি এটাও জানতে চাইবো যে আমরা কোনো ভুল করেছি কিনা, বিএনপি এবং আওয়ামী লীগ কোনো ভুল করেছে কিনা, সেটিও আপনার মুখে একটু বিশ্লেষণ শুনতে চাইবো। যে আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। কমরেড খালিকুজ্জামান, দশম জাতীয় সংসদ নির্বাচন আপনারা বর্জন করেছেন। বিগত বছরে আপনাদের ভুলগুলো
আমাদের ভুলগুলো, সাংবাদিক বা মিডিয়াদের এবং বিএনপি আওয়ামী লীগের ভুলগুলো, সবগুলো ভুল যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আর দর্শক শ্রোতাদের প্রথম আমি এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। তো অন্যদের আগে আমাদের নিজেদের কথা বলছেন, সেটা সেটা ভুলের সমালোচনা অন্যদের কাছ থেকে আসতে হয়, আর আত্ম উপলব্ধিটা নিজেদের থেকে আসতে হয়। তো ফলে সেদিক থেকে আমরা এই সমালোচনা মানুষের কাছে প্রত্যাশা করি, এবং আজকে যখন তুলেছেন, দেশবাসী বিভিন্ন স্তরে যারা যেখানে আছেন তারা আমাদের এই ত্রুটি, আমাদের ভুল ঘাটতি, সেগুলো নিয়ে আলোচনা আর যত বেশি করবেন ততই আমাদের আত্ম উপলব্ধি সহায়ক হবে। তবে নির্বাচনে আমরা যে যাইনি, এই না গিয়ে আমরা এটা ভুল হয়নি, কারণ নির্বাচনটি যেভাবে হয়েছে, এই নির্বাচনের এখন বিএনপি নির্বাচনে যায়নি আর আমরা যাইনি, দুইটা এক প্রেমিজ না, এর মধ্যে পার্থক্য আছে। তবে আমরা যেই উদ্দেশ্য আদর্শের কথা বলেছি, আমরা যে বাস্তবতাকে সামনে রেখে এই নির্বাচনে অংশগ্রহণ করিনি, সেটার ভুল হয়েছে বলে আমরা মনে হয় না, এবং ইতিমধ্যে বিভিন্ন অংশের মানুষের কাছেও সেটা প্রতিভাত বলেই মনে হয়। আর সিপিবি এবং বাসদ আমরা যে ঐক্যবদ্ধ একটা অবস্থান নিয়েছি, এটাও আমরা মনে করি যে যৌক্তিক এবং সময়োপযোগী। ফলে এটারও একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ এখন এই বিকল্প শক্তি, একটা বামপন্থী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যাশা মানুষের কাছে আছে। এর বাইরে আমরা যে বিকল্প শক্তি গড়ে তোলাটা আহ্বান, যে দ্বিদলীয় এই ব্যবস্থার বাইরে একটা বিকল্প শক্তি, বাম এবং উদারনৈতিক দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে একটা বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান যেটা আমরা রেখেছি, এটাও আমার মনে হয় যে যৌক্তিক এবং সময়োপযোগী বলেই মনে হয়। তবে যেটা বলছেন যে আমাদের বামপন্থী রাজনীতির অতীত অনেক ভ্রান্তি, বড় দাগের এবং বড় মাপের কিছু আছে, এবং যেগুলির জের এখন আমাদের টানতে হচ্ছে। আর তার সঙ্গে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির যে বৈরিতা, সেই বৈরিতা মোকাবেলা করে আমাদের চলতে হচ্ছে। আর তার পাশাপাশি নীতি আদর্শহীনতার যে পরিবেশ, এই 42 বছরে ধরে দেশ শাসনের মধ্য দিয়ে, কারা পার্টিকুলার আমি সেটা বলছি না, তার মধ্য দিয়ে মানুষের নীতি, নৈতিকতা, মূল্যবোধ যতখানি পড়েছে আর কি, সেটা মোকাবেলা করে আমাদের চলতে হচ্ছে। তারপরেও আমাদের সাংগঠনিক রাজনৈতিক সংগ্রামের হয়তো এই অবস্থার মধ্যেও আরও কিছু এখানে আমাদের শেখার, বুঝার এবং সেদিক থেকে নেতাকর্মী সর্বস্তরের তৈরি হওয়ার প্রশ্নটি হয়তো আছে। আর এরপরে যে বিষয়টি এখানে আসছে, যে যেটা বলছেন যে বর্তমানে যে জাগরণ, 1 বছরে জাগরণ মঞ্চের কথা এসছে, এটা হলো ফ্যাক্ট এবং পারসেপশন। একটা হলো ঘটনা, তথ্য, একটা প্রত্যেকটা কি আপনি এই মুহূর্তে হয়তো উপস্থিত করতে পারবেন না, কিন্তু পাশাপাশি ওনাদের দুইজন শীর্ষস্থানীয় দুইটা বড় দলের নেতা, ওনাদের আলোচনা আপনি বুঝতে পারবেন যে একটা পারসেপশন, একটা মতামত দেশে তৈরি হয়ে আছে। মতামতটা তৈরি হয়েছে যে কিছু একটা গোলমাল এই সময়কালে চলছে। এখন নির্বাচনকালীন সময়ে সেটা হলো যে আওয়ামী লীগ ওনারা যে অবস্থায় গিয়েছিলেন, সেটা হলো তারা একতরফাভাবে নির্বাচন তারা করবেন, এবং তারা যেভাবে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের মধ্যে 153 জন ভোট ছাড়াই চলে আসছে। আর বাকি যারা নির্বাচিত হয়েছেন, সেখানেও যে হিসাব, একটা কায়া ভোট এবং ছায়া ভোট, এই দুইটা মিলেই 40% হয়তো ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই নির্বাচনটা তারা মনে করেছিলেন যে যদি আমরা একটা এখানে এসে যেতে পারি, করে ফেলতে পারি, বাস্তবতাই গ্রহণযোগ্যতায় রূপান্তরিত হবে। কারণ তাদের যারা বিরোধিতা করছে, ওনারা যে কাজটা করেছিলেন, ওনারাও জনগণের উপর ভর করেন নাই, ইনারাও জনগণের উপর ভর করেন নাই। তাহলে ওনারা কি করেছেন? ওনারা মনে করেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, ফলে এখানে মৌলবাদী এই যুদ্ধ অপরাধী শক্তি তারা মরণপণ সংগ্রামে নামবে এদের বাঁচানোর জন্য। ফলে বিএনপির ছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যানারটা ছিল, আর এর পশ্চাতে ছিল এই শক্তিটা। ফলে বিএনপি মনে করেছে আওয়ামী লীগ তাদেরকে আসতে দেবে না, অথবা এই দাবিটা মানবে না, ফলে তাকে আনসিট করতে হবে। এই আনসিট করার জন্য তখন এমন অবস্থা সৃষ্টি করতে হবে, একটা সহিংস একটা কর্মকাণ্ড এমনভাবে জায়গায় নিতে হবে যাতে দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, যোগাযোগ ইত্যাদি। এই শক্তিটা প্রয়োগ করলে পাশাপাশি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পক্ষে কিছু কথা বলেছে মনে করেছেন তারা, জাতিসংঘের মহাসচিব। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের যে বক্তব্য আছে, এদিকে জামাত ইসলামের সহিংস প্রচণ্ড শক্তি সেটা আছে, গোটা দেশে একটা অচল অবস্থা। কিন্তু তারা এটা ভাবেন নাই যে 1975, 1982 এবং 2006 আর 2013 এক না, 14 এক নয়, এখানে ভুল করেছেন। এবং ফলে হয়েছে কি যে সর্বশক্তি নিয়োগ করে যখন তারা পারেন নাই, এখন এসে তাদের মধ্যে একটা ডিফিটিস্ট মনোভাব চলে এসছে। ফলে তারা এখন একটা সময় নিচ্ছেন। তারপরে আবার ভারতে ইলেকশন, যেহেতু ভারত আওয়ামী লীগকে জিতানোর বা ক্ষমতায় আনার জন্য
সবচেয়ে ভূমিকা পালন করেছে। এখন ভারতে যে নির্বাচন যদি আবার কংগ্রেসের পরিবর্তে বিজেপি আসে কিনা, আসলে কোনো একটা পরিবর্তন হয় কিনা সেটা ওনারা পর্যবেক্ষণ করছেন। আর আওয়ামী লীগ মনে করেছে যে যেহেতু আমরা গায়ের জোরে বসেই গেলাম, আর এর বিরুদ্ধে যেহেতু প্রধান বিরোধী শক্তি হিসেবে যারা, তারা কিছু করতে পারছে না, ফলে তারা ভেবেছিল উপজেলা ইলেকশন দিলে সেখানে তাদের এই পুরনো কালিমাটা মুছে যাবে। কিন্তু এই জন্য 6 ভাগে ভাগ করেছিলেন। প্রথম ভাগেই দেখলেন যে আসলে জনমত তাদের পক্ষে নাই, না থাকার পরে তখন তাদের কিছু জবরদস্তি করতে হয়েছে, বা যে ভোট যেভাবে হয়েছে তাই আর কি। এখন এই পর্যায়ে আমি একটু খালেকুজ্জামান ভাই, আমি একটু লেনিন ভাইয়ের কাছে আসি। যে লেনিন ভাই, গতকালও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উপজেলা নির্বাচনটা প্রসঙ্গে যে ভোট ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে, আপনারাও অনেকবার বলেছেন। আমি শুধু পারসেপশন ওয়াইজ জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে জনগণ আপনাদের এই কথাটা মেনে নিচ্ছেন যে ভোট ভালো হয়েছে? আমি উপজেলা নির্বাচনের কথা বলছি। দেখেন, ভোট ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা নির্ভর করে ফলেন ও পরাজয়। জি, সেটা হচ্ছে যে এই নির্বাচনটি তার কিছু ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই আছে। আমাদের স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, সবগুলি একেবারে নিরঙ্কুশ ভাবে ভালো হয় এরকম তো না, কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, এই নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সকলের বলতে সকল দল যারা অংশগ্রহণ করেছে। জনাব ইনাম আহমেদ চৌধুরী মাথায় আছেন। আমি বলি যে বিএনপি তো আর এই নির্বাচন বর্জন করেনি, যেটা জাতীয় নির্বাচন বর্জন করেছিল। কাজে এটা গ্রহণযোগ্য যদি নাই হবে, তাহলে পরে এই নির্বাচন থেকে গ্রহণ আর বর্জন অর্থে আপনি মানে আক্ষরিক করতে আগেরটা বর্জন করেছে, এটা গ্রহণ করেছে, সুতরাং এটা বর্জন ফলাফলও গ্রহণ করেছে। কেউ তার পদত্যাগ করেনি যে না এটার প্রতিবাদে আমাদের আমরা এখন ইয়ের থেকে চলে। আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এটা কি একটু গ্রহণীয় হবে, গ্রহণযোগ্য হবে? ডেমোক্রেসি আছে, আপনার কাছে এটা মনে হতে পারে। জি, আমি এই ব্যাপারে খুব সহিষ্ণু, আপনি সমালোচনা করেন। আমি বলতে পারি আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু মানে আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, মানে আমি খুবই ক্ষুদ্র একটা অংশ, কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য। আমি তো বললাম যে সমাজের সবাই একমত যদি হয় তাহলে তো প্লুরালিজম হবে না, গণতন্ত্র হবে না। কিন্তু আপনি এই যুক্তিটা আমার কাছে খুবই ইয়ে হয়েছে যে আপনি আসলে যেহেতু বর্জন করে নাই, সুতরাং আপনার কাছে গ্রহণযোগ্যই মনে হচ্ছে। ইনাম আহমেদ চৌধুরী কিছু বলুন। বর্জন করে দিয়ে এটা কিন্তু ঠিক না। আপনারা দেখেছেন যখন যে চলছিল, অনেকগুলো ইয়ে থেকে উইথড্র করেছে তারা। আপনার যায়নি, 10টা 11টার সময় অনেকে চলে গেছে। যেসব জায়গায় আওয়ামী লীগ জিতেছেন তারা কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু তারা চলে গেছে অনেক সময়। তাহলে এগুলো বর্জন না হলে কি না, পুরো দল হিসেবে না, দল হিসেবে দল তো করেনি, মানে নির্বাচনে আপনার লিগ্যালি বা টেকনিক্যালি দল হিসেবে তো করেনি, সমর্থিত প্রার্থী হিসেবে। সমর্থিত প্রার্থী যেখানে আপনি দেখবেন অনেকগুলো আপনার যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের উইথড্র করে দেওয়া হয়েছে। তা উইথড্র হয়েছে 12টার সময়, উইথড্র করে গেছে 11টার সময়। আর যেসব কাহিনী আপনারা দেখেছেন, শুনেছি, আপনার নিজেকে আমি রিপিট করতে চাইনি, অনেক প্রিজাইডিং অফিসার হাস্যকর কথা বলেছেন। এই যে প্রিসাইডিং অফিসার আমাকে হাত বেঁধে ধরে রেখে দিয়েছিল, সিল দিয়েছে, সকালবেলা এসে আমাকে বিরিয়ানি খাইয়েছে। যাই হোক, 6,500-এর মতো কেন্দ্রের ক্ষেত্রে, মানে 6,500 নয়, আপনার বেশিরভাগ, এবং কোন কোন কেন্দ্র আছে, আমি অত ডিটেলসে যেতে চাচ্ছি না আমরা তো, কিন্তু সেখানে আপনার এমনকি কাউন্টিং হচ্ছে, একজন জিতে যাচ্ছেন, কাউন্টিং এর হঠাৎ মাঝামাঝি সময় স্টপ কাউন্টিং করে আরেকজনকে ঘন্টাখানেক পরে ডিক্লেয়ার করে দাও যিনি জিতে গেছেন। তবে জনাব ইনাম আহমেদ চৌধুরী, পারসেপশন ওয়াইজ আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইছিলাম। সেটি হচ্ছে যে আপনার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দলের নেত্রীও আসলে দুটি কথা বলেছেন। একটি কথা হচ্ছে যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি, আরেকটি তথ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী। এই দুটি কথা আমি পারসেপশন ওয়াইজ জিজ্ঞেস করছি যে জনগণ কিরকম ভাবে গ্রহণ করছে, আপনার কাছে কি মনে হয়? না, জনগণের এখানে গ্রহণ করার কোনো কথা হচ্ছে না। এখানে আপনার জনগণ যে আপনার ধরুন বঙ্গবন্ধুর কথা যেটা বলা হলো, বঙ্গবন্ধুর কথা তিনি টেকনিক্যালি কিছু বলে সে ব্যাপারে আপনার এটা তো আপনার কি বলবো, বঙ্গবন্ধু তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, কি ছিলেন, কোনো কিছুই তার কাছে প্রয়োজনীয় নয়। তিনি নেতা ছিলেন, অবিসম্বাদীয় নেতা ছিলেন, সেখানে কেউ তো সন্দেহ নেই। সুতরাং সেখানে এটা সম্পর্কে আপনার মানে টেকনিক্যাল ব্যাপার যে আপনি কি ছিলেন কি না ছিলেন এগুলো আপনার কমাসিবিগুলোর ব্যাপার। আমি বঙ্গবন্ধুকে এ প্রসঙ্গে নিয়ে আসতে চাচ্ছি না, কিন্তু আমি যে জিনিসটা আমি বলতে চেয়েছি, উনি একটা কথা বলেছেন ফরেন পরিচয়তে, ফলে এটা পরিচয়, ফরেন পরিচয় ফলটা কার কাছে? যেহেতু আমাদের কাছে ফলটা উপাদেয় হয়েছে, তারা বলছে এটা ঠিক হয়েছে। এই ফল তো ভাগাভাগি হয়েছে, এটা তো ধরেন জাতীয় সংসদ নির্বাচনের মতো হয়। প্রথম দুটো উপজেলা নির্বাচন কিছুটা হয়েছে, কিন্তু একটা জিনিস আমি বলবো এখানে, আমি অত্যন্ত
কি বলবো অবজেক্টিভ ভাবে বলতে চাইছি, এখানে কিন্তু আওয়ামী লীগের একটা সুযোগ ছিল যে তারা থাকাকালীন অবস্থায়, যেটা শুধু কি বলবো অবজেক্টিভ ভাবে বলতে চাইছি, এখানে কিন্তু আওয়ামী লীগের একটা সুযোগ ছিল যে তারা থাকাকালীন অবস্থায়, যেটা সত্যি সত্যি নির্বাচন হতে পারে এটা প্রমাণ করার সুযোগ ছিল, যে জিনিসটা তারা গ্রহণ করেননি। এবং এই অর্থে মানে তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি হত্যাই করেছেন বলা যেতে পারে। ধরুন পশ্চিমবঙ্গে আপনি 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 প্রশ্ন করেছেন ভারতের পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন যে এখানে কিছুদিন আগে তাদের এক্স চিফ ইলেকশন কমিশনার এসেছিলেন, তখন তিনি একটা কথা বললেন যে দেখেন আমাদের কাছে ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন হয় না এই জন্য যে আমরা ইলেকশন কমিশন ইজ দি ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট টাইম, এবং এটা আমরা এটা সাংঘাতিকভাবে বলেছেন। কিন্তু এবং আরেকটি কথা দেখুন, আমরা লক্ষ্য করেছি যে তারা চারজন এসপি এবং একজন ইয়েকে ট্রান্সফার করেছিলেন, মমতা ব্যানার্জি আপত্তি করেছিলেন, তখন ইলেকশন কমিশনার নয়, একজন প্রাদেশিক ভদ্রলোক জয়েন্ট অফিসার একজন, তিনি বলছেন 10টার সময় দিচ্ছি, 10টা পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে আপনি ট্রান্সফার যদি না করেন তাহলে আমরা ক্যান্সেল করে দেবো, ইলেকশনই করবো না। আপনি চিন্তা করে দেখেন এই যে, এবং তিনি সেই প্রধানমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রী, সেটা মানতে বাধ্য হয়েছেন। রাইট। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রে এটা হয়েছে। শুধু এই যে আমি প্রতিদিনই ভারতের সংবাদপত্রগুলি পড়ছি, মুখ্যমন্ত্রী এবং প্রাদেশিক মন্ত্রীরা বিভিন্ন রকম অসন্তোষ থাকা সত্ত্বেও মাইনর মানে ওসি সরাচ্ছেন, এসপি সরাচ্ছেন এবং বিভিন্ন অসন্তুষ্টি নিয়ে সরাচ্ছেন। উনি বলেছেন একটা সেট অফ গভর্নমেন্ট সরিয়েছেন। উনি বলেছেন ডিজি পুলিশ, যেটাকে আইজি পুলিশ বলা হয়, আইজি পুলিশকে 1 ঘন্টা হাফ এন আওয়ার নোটিসে সরিয়েছে, এবং তিনি বলেছেন যে আমি চাই ওরা বলছে আমরা নির্বাচন কমিশন নিয়ে আরো কথা বলবো, নিশ্চয়ই নির্বাচন কমিশন আরো কথা বলবো। এই জন্য কিন্তু আমাদের মুশকিল হয়েছে কি এই জিনিসটা আমরা আমাদের মধ্যে করতে পারিনি, এটা দুঃখজনক ভাবে, এটা সত্যি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আপনার কাছেই হয়তো এই সম্পর্কে আরো 30-40 সেকেন্ড জানতে চাইবো, কারণ আমাদের কিছু দর্শক বলছেন, আমাদের গবেষক দলও বলছেন যে এই উপজেলা নির্বাচনে যত কয়টা জায়গায় আসলে গন্ডগোল হয়েছে, কিছু কিছু জায়গায় যেখানে বিএনপি এবং জামায়াত শক্তিশালী, তারাও যথেষ্ট পরিমাণে গন্ডগোল করেছে এবং সিট, ভোট, কারচুপি বাগিয়ে নিতে তারাও কম করে নাই। এটা হচ্ছে কিছু কিছু কেন্দ্রের খবর আর কি। আমরা একটা বিরতি নিয়ে সেই অন্যায়গুলো দমন করতে হবে, এবং দমন করার জন্য একটা নিরপেক্ষ সরকারি, এটা আমার কাছে মনে হয় একটি মাত্র হাতিয়ার, মানে নিরপেক্ষ সরকারই লাগবে নির্বাচন করতে। সেটাই হাতিয়ার। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, বিরতি নিয়ে অতিথির সঙ্গে আরো কথা হবে। ফিরলাম আজকের বাংলাদেশে। কমরেড খালিকুজ্জামান, আপনি কতক্ষণ আগে মানে বিরতির আগে আপনি আসলে বলছিলেন যে ভারতীয় রাজনীতি নির্বাচনের একটি প্রভাব আসলে রয়েছে আমাদের রাজনীতি, সেটি ব্যাপারে যদি একটু বলতেন, আর অন্য প্যানেলিস্টরা এর আগে একটু আগের কথাটা বলে নিই। সেটা হলো যে আমার জাগরণ মঞ্চ যেটা বললেন, এই জাগরণ মঞ্চ কিন্তু গত 42 বছর ধরে মুক্তিযুদ্ধের যে চেতনা আকাঙ্ক্ষা, তার যে অবদমিত অবস্থান থেকে তার একটা বিস্ফোরণ ঘটেছিল। ফলে এটার মধ্য দিয়ে যে তরুণ সমাজে যে জাগরণ, আগে মানুষের ধারণা হয়ে গেছিল, যেমন এই সমস্ত দলগুলি বা বিশেষ করে আমাদের এখানে যারা শাসন করেছেন, এই শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত যে ছাত্র যুবক, তারা 10 জন একত্রিত হলে মানুষ ভয় পায় এবং তারা টেন্ডার দখল করে, বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি করে, এখনও প্রতিদিন ঘটছে। কিন্তু শাহবাগ এসে দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তরুণ যুক্ত হয়েছে, একটা মানিব্যাগ হারানো যায়নি, মোবাইল হারানো যায়নি, মেয়েদের গায়ে হাত পড়েনি, কিছু না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাহলে এইটা এখন সেই সময় আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের জন্য এটা হয়নি, কিন্তু আওয়ামী লীগ এটাকে হস্তগত করার চেষ্টা করেছে, কারণ এখানে মুক্তিযুদ্ধ এবং ধর্ম এই দুইটাকে কেন্দ্র করে যে আবেগ, এইটা ওনাদের রাজনীতি এবং ভোটের একটা বাণিজ্য। ফলে এখানে কোনটা হাতে নিলে পরে কার সুবিধা হবে, ফলে যেন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের, কিন্তু সেই চেতনা কতখানি ধারণ করে সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু তারপরেও সেই জায়গায় তারা এটা করতে গিয়েছে, যেই কারণে ওনার বিএনপি আবার তখন এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, যে যখন হেফাজত নাস্তিক টাস্তিক বলা শুরু করলো, এখন এমন একটা কথা যে মুক্তিযুদ্ধের যে আবেগ, সেই আবেগটাকে কাউন্টার করা আনলো ধর্ম দিয়ে, সেই সময় বিএনপি ওটার পক্ষে গেল। তারপরে আবার আওয়ামী লীগ যে কাজটা করেছে, আওয়ামী লীগ এটা যখন এদের যে 6টা দফা যে দাবিগুলি, সেই দাবিগুলি কিন্তু আসলে প্রথম একটা দাবি ছাড়া, কারণ কাদের মোল্লা সাজার মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ বোধহয় জামাতের সঙ্গে একটা সমঝোতা করতে চায়, তার বিরুদ্ধে এই জাগরণটা হয়েছিল। তখন এই জনমতের চাপে আওয়ামী লীগ সেখানে কতগুলি জিনিস করে। 2 নম্বর যে দাবিটা ছিল, সেখানে যে বাদী পক্ষের আপিল করার সুযোগ ছিল না, সেটা কার্যকর হয়েছে। কিন্তু তার মধ্যে দেখেন
বাকি যেগুলি সেগুলি হয়নি। রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রহিত করা সেটা হয়নি, এবং 60 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করা, সাইদির ইয়েটা 1 বছর চলছে। তারপরে যেটা বলা ছিল এই যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, তো এগুলি জাতীয়করণ করা, যেগুলি কিন্তু ইসলামী ব্যাংক থেকে যখন টাকা নিচ্ছে এবং যখন ইবনে সিনার এই স্যালাইন প্যাকেটে দিচ্ছে ওই জাতীয় সঙ্গীতের সময়, এবং লালনের যে কবিতা পাঠ্যসূচি থেকে বাতিল করা হচ্ছে, এবং ছবি একটা শিশু মেয়ের ছবি সেটার মধ্যে আবার হেজাব পরানো হচ্ছে, এই কাজগুলি যখন করছে, তার মানে আওয়ামী লীগ যখন দেখছে যে ভোটার ছাড়া ভোট করে, এবং উপজেলায় যেটা বললেন ওনারাও করছে, এরাও করছে, কোরিডোরও মনে করেছে যে এখন তাদের ইসলামী ভোট দরকার, কারণ মুক্তিযুদ্ধের এই পুরা আবেগ দিয়ে এসে হবে না, সেজন্য মদিনার সনদের ডিক্লারেশন দিয়েছিলেন, এবং সেটার পরবর্তী ফলো আপ হচ্ছে এটা। তো সেই জন্য এটা বলছেন ওনারা। আর ভারতীয় রাজনীতি ভারতীয় সেটা হলো যে এর মধ্যে ভারতে বিজেপি এদের একটা, ওরাও এই রাজনীতি এটাই করে, কারণ ভারতবর্ষে তারা মনে করছে যে পুরা ভারতের যে সংহতি এটা রক্ষা করতে হলে হিন্দুত্ববাদের জাগরণ ছাড়া এটা সম্ভব নয়। ফলে যে কারণে এখন মোদি, নাহলে মোদি এত বড় একটা রায়টিয়ার, এত বড় একটা সাম্প্রদায়িক ব্যক্তি, তাকে এখন প্রধানমন্ত্রী বানানোর কথা আসছে এই জন্য যে মোদি যে আবহাওয়া তৈরি করবে যে ভারতবর্ষের ঐক্য চাই, তাহলে হিন্দুত্ববাদের ভিত্তিতে চাই, এটা যখন হবে তখন তার প্রতিক্রিয়া বাংলাদেশের সাম্প্রদায়িকতা এটা আরো বাড়বে। তার মানে মোদি আসলে বিএনপি সুবিধা, তখন না, ওনাদের সুবিধা ওই অর্থে যে যখন এই সাম্প্রদায়িক মনোভাব যদি বাড়ে, তাহলে ধর্মীয় আবেগের উন্মাদনাটা আরো সৃষ্টি হবে। সৃষ্টি হলে সেখানে ওনারা রাজনৈতিক কিছু ফায়দা পাবেন, এটা মনে করছেন। লেন ভাই, আপনি এই ব্যাপারে একমত কিনা? আমার একটা অরিজিনাল প্রশ্ন আছে, সেটাও যদি একটু এক মুহূর্তে বলে ফেলি। সেটা হচ্ছে যে সম্প্রতি পত্রপত্রিকা আপনি দেখেছেন নিশ্চয়ই, বিদেশি বন্ধু সংগঠকদের দেয়া যে মুক্তিযুদ্ধের ক্রেস্ট দেওয়া হয়েছে, সেখানেও স্বর্ণ যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে 16 আনার জায়গায় 4 আনা স্বর্ণ দেওয়া হয়েছে, বলা হয়েছে সরকার নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু স্পিকারের নেতৃত্বে সংসদীয় তদন্ত গঠনের দাবি উঠেছে, যেহেতু সেই মন্ত্রী জড়িত থাকার কথা উঠছে। আওয়ামী লীগের দলীয় অবস্থান আমরা পাই নাই, সেটা যদি আপনি একটু বলতেন। না, এটা আমি মনে করি আওয়ামী লীগ খালি দলীয় না, সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে, আওয়ামী লীগ তো তার থেকে কোনো পৃথক অবস্থানের কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা তো ওন করেছি সরকারকে। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা করা হয়েছে, হ্যাঁ, এই ঘটনাটা অতিশয় নিন্দনীয়, এবং এতে আমরা যে সম্মান বিদেশি থেকে দিয়েছিলাম তাতে আমরাই গর্বিত ছিলাম, আমাদেরই মর্যাদা বেড়েছিল, সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমি দ্বিধাহীন চিত্তে বলবো। ওকে, থ্যাংক ইউ। আর আমি দ্বিতীয় একটা কথা এখানে বলতে চাই, যেহেতু খালেক ভাই বললেন গণজাগরণ মঞ্চ নিয়ে, আমি বেশি কথা বলবো না, কারণ গণজাগরণ মঞ্চ নিয়ে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে বহু অভিযোগ আছে। কারণ উনি যেটা বললেন যে হস্তগত কি করব, গণজাগরণ মঞ্চে রাত্র 10:30টার সময় সংহতি জানাতে গেছে সবাই। আমি যখন গেলাম, গিয়ে দেখলাম যে তৎকালীন আমি প্রচার সম্পাদক ছিলাম আওয়ামী লীগের, আমি যাদেরকে নিয়ে ব্লগার গ্রুপ গঠন করেছিলাম, অনলাইন করেছিলাম, তারাই দেখছি যে উদ্যোক্তা। হ্যাঁ, আজকে যে ইমরানকে কথা বলা হয়, ইমরান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দি রংপুর কলেজে ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং সে আমার এখানে 2 বছর আমার অধীনে কাজ করেছে, ওই ব্লগার গ্রুপটি। এটা আজকে আমি জাতির সামনে বলতে হবে, আমাকে বলতে হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে আজকে যেগুলো ঘটছে এটা অনভিপ্রেত। এই গণজাগরণ মঞ্চ একটা ঐতিহাসিক প্রয়োজনে একটা সৃষ্টি হয়েছিল, এবং একটা ইস্যু ভিত্তিতে একটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিতর দিয়ে, এবং এইটা সেই ইস্যুটা যখন আরেকটা জায়গাতে আদায় হয়ে গেল, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই ঘরে ফিরে গেল, এবং তার হিস্ট্রিক্যাল নেসেসিটি, এটা উনি তো মার্কসিস্ট, আমিও এককালে তাই ছিলাম। আমি এটা বুঝি যে হিস্ট্রিক্যাল নেসেসিটি ছাড়া কৃত্রিমভাবে কোনো আন্দোলন গড়েও তোলা যায় না, সাস্টেনও করা যায় না, এবং সেইটা হিস্ট্রিক্যাল প্রয়োজনে হয়েছিল। আবার হিস্ট্রিক্যাল প্রয়োজনেই এটা উচিত ছিল যে এটা পিকে থাকা অবস্থাতেই এটাকে একটা বিরতি নেওয়া, সেটা না নিয়ে এটা পার্টিকুলারলি এই যে ইমরান, সে আমাদের সিদ্ধান্ত ছিল না, আমাদের মানে এই আন্দোলনের ভেতর দিয়ে অতীতের ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই, কোনো পলিটিক্যাল ডিসিপ্লিন নেই, কিন্তু ও গিয়ে পড়লো নানান রকম খপ্পড়ের মধ্যে, এবং এটা পড়ে গিয়ে তারা আজকে নিজেদের মধ্যেই বিভেদটা তারা সৃষ্টি করেছে, যেটা এটার গ্লোরিয়াস অবদানটাকে আজকে খাটো করেছে। এবং আমি মনে করি যে আজকে এটার জন্য এই বামদেরও কিছু ভূমিকা রয়েছে, কারণ
এইটার ইস্যুটার বাইরে গিয়ে যেটা তাদের উচিত না তার থেকে বাড়তি ইস্যু নিয়ে এসে আমি এটা ছোট করে একটা প্রশ্ন করতে চাই, যে এটা বিরতি নিতে হবে আমার। সেটা হচ্ছে যে এরকম যে অনেকেই দিল্লিতে ইউপিতে কেজরিওয়াল হয়ে যাওয়ার পরে অনেকে এরকম দুষ্ট লোকেরা এরকম বলে থাকেন, কেউ কেউ ইমরানের মাথায় সে আম আদমি। সেটা হচ্ছে যে এরকম যে অনেকেই দিল্লিতে ইউপিতে কেজরিওয়াল হয়ে যাওয়ার পরে অনেকে এরকম দুষ্ট লোকেরা এরকম বলে থাকেন, কেউ কেউ ইমরানের মাথায় সে আম আদমি ব্যাপারটা ঢুকিয়েছিলেন, অথবা কেউ কেউ আবার এরকমও বলেন আপনারা সেই এরকম একটি ভয় পেয়েছিলেন। কোনোটা কি এই আমাদের কোনো ভয় পাওয়ার কিছুই নেই, কারণ বাংলাদেশে এই ধরনের এক্সপেরিমেন্ট করে কোনোদিন কেউ দাঁড়াতে পারেনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি ফিরে এসে জনাব ইনাম আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক গবেষক ফরহাদ মজার। একই সভায় তার প্রতিবাদ করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। আন্দোলনের সক্ষমতার জন্য বিএনপিকে আপনি কত নম্বর দিবেন? এই মুহূর্তে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আন্দোলনের সক্ষমতার জন্য বিএনপিকে কত নম্বর দিবেন বা কি জায়গায় রাখবেন আপনি? যদি সেই দৃষ্টি বলবো, এর আগে দুটিটা প্রশ্ন উঠেছিল, আমি কথা বলতে চাইছি। এটা হচ্ছিল যে আপনার যে ভারতের যে নির্বাচনের কথাটা বলা হয়েছে, সেই প্রসঙ্গে আমি কথা বলবো, এবং আমাদের যে সাম্প্রদায়িকতার যেটা উত্থানের আভাস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে দুইটি কথা বলবো, সোনার পদকের ব্যাপারে। কিন্তু এর আগে আপনার প্রথম উত্তর দিতে চাইছি। আপনার প্রশ্নটা ছিল যে বিএনপি আন্দোলনের সক্ষমতা আমার কাছে মনে হয় বিএনপির আন্দোলনের সক্ষমতা যে নেই সেটা বলা হয়তো ঠিক উচিত হবে না। এই জন্যে যে আন্দোলনের সক্ষমতা, আন্দোলন তো আপনার এটা উঠতে হবে, আন্দোলনটা আপনার যেটা প্রয়োজন অনুসারে হবে, যেটা উনি একটু কিছুক্ষণ আগে বললেন, আন্দোলনকে সাস্টেইন করতে হঠাৎ ফরমাইশি ব্যাপার না, তুমি আন্দোলন করো আন্দোলন হবে, এটা এরকম ব্যাপার হতে পারে না। আমরা দেখেছি আপনার নভেম্বর মাসে আগে, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে নির্বাচনের আগে আন্দোলনটা দানাবেদি যথেষ্ট উঠেছিল। আন্দোলন কীভাবে বহিঃপ্রকাশ হয়েছিল সেটা আমি যাচ্ছি না, কিন্তু আন্দোলন হয়েছিল এবং তখন একটা প্রয়োজন ছিল। বর্তমানে তারপর একটা নির্বাচন হলো, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি, দেশে বিদেশে হয়নি, এটা ঠিক, এবং বিএনপির কাছে নিশ্চয়ই হয়নি, এবং আমরা ভেবে থাকি যে এটা সাধারণ এটা হয়নি। এবং এটা আপনারা অনেকেই বলেছেন, আপনার বিদেশিরা এটা সম্পর্কে বলছেন যে অবজেক্টিভ আছে অন্যান্য, তারা বলেছেন গ্রহণযোগ্য হয়নি। আপনি আগামী নির্বাচনের কথা কখন কি বলছেন? এমনকি নির্বাচনের পরে জনাব লেনিন সাহেব অনেকগুলো প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে, অত্যন্ত তাকে আমি সাধুবাদও দিয়েছি, তিনি চিন্তা করেছেন কিভাবে আমরা এটা উত্তরণ করতে পারি। আমাদের সে বিষয়ে উত্তরণের চিন্তার প্রয়োজন হয়েছে। কিন্তু 1 মিনিটে শেষ করেন আমাদের। আচ্ছা, আই এম সরি। তাহলে ওখানে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু বেগম জিয়া আজকেই বলেছেন, গতকালই বলেছেন যে হ্যাঁ আমরা আন্দোলন করব, যখন সময় হবে তখনই আমরা আন্দোলনে নামবো, এবং সেই সময়টা হবে কখন? সেটা যখন জনগণের সম্পৃক্ততা আরো বাড়তে থাকবে। এবং বাড়ছে এই জন্যে যে ধরুন এই যে সোনার পদকের কথা বললেন, দুর্নীতির এমন একটা রূপ দেখা গেল যেখানে আমাদের সত্যি সত্যি মাথা হেঁট হয়ে গেল। এখানে আপনার লক্ষ লক্ষ কোটি, হাজার কোটি টাকার ব্যাপার, অথচ আপনার সেটা আপনি দেখেছেন, হলমার্কে দেখেছেন, ডেস্টিনিতে দেখেছেন, সোনালী ব্যাংকে দেখেছেন, আপনার শেয়ার বাজারে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। কিন্তু তার চেয়ে বড় একটা ছোট কথা হলেও কিন্তু এর চেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে। আমার কাছে বোধহয় সাধারণ ব্যাপারে কিন্তু এটা সাংঘাতিক রকম একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে। জনাব নুরুল আলম লেনিন, নতুন বছরের ইয়েতে আপনি যদি 30 সেকেন্ড বলেন যে আপনি কিরকম দেখতে চান দেশটা? না, আমি সাধারণভাবে দেখতে চাই যে আমাদের দেশে যে সংঘাতপূর্ণ রাজনীতি, কনফ্লিক্টিং পলিটিক্স, এটার অবসান হওয়া উচিত, এবং জাতীয় স্বার্থে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে আজকে এটাকে একটা প্রকৃত অর্থেই পার্টিসিপেটরি ডেমোক্রেসি, প্লুরালিস্টিক ডেমোক্রেসি, সেই দিকে নিয়ে যাওয়া উচিত। এবং আমাদের সর্বাগ্রে যেখানে গুরুত্ব দেওয়া উচিত, কোশ্চেন অফ ডেভেলপমেন্ট। আমি বারবার বলি দুটো ডি আমার কাছে বড়, একটা ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, একটাকে বাদ দিয়ে আরেকটা না। উন্নয়ন এবং গণতন্ত্র দুটোকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল দল মত একত্রিত হওয়া উচিত, এবং কেবল জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, জামাত, এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যমত হয়ে এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া উচিত। এবং আগামী বছরে নিশ্চয়ই আমরা আওয়ামী লীগ এই চ্যালেঞ্জের সামনে হব যে অঙ্গীকার আমরা নির্বাচনে করেছি
গত নির্বাচনে সেই অঙ্গীকার বাস্তবায়নের ভেতর দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের আশা। খালেকুজ্জামান ভাই, আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। না, আমরা তো এমনি অনেক সমস্যা, সময় নেই বলে, কারণ আমরা যেমন ধরেন একদিকে এই যে তিস্তা সেখানে আজকে শেষ, হ্যাঁ। এদিকে আমাদের সংকটে আমরা আছি। তবে একদিকে আমরা বলছি ধর্ম নিয়ে যে ব্যবসা, সেটাকে বাদ দিয়ে ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়া এবং মুক্তিযুদ্ধকে রাজনীতির হাতিয়ার না করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসা, এইভাবে একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই এই বছরের দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, এবং এটাই হোক আজকের প্রত্যাশা। কমরেড খালেকুজ্জামান, জনাব নুহুল আলম লেনিন আমি এবং আবেদন জনাব করতে ইনামুল পারি চৌধুরী। যে প্লুরালিস্টিক ডেমোক্রেসি যেটা কথা বললেন, তার বাহন হিসাবে এটা সর্বগ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে সমীচীন ব্যাপার হবে। আমরা আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে। আর দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।